এক রহস্য উপন্যাস ছদ্মবেশের গভীরে। চলুন এমন এক গল্পের জগতে প্রবেশ করি যেখানে প্রতিটি মুখের আড়ালেই যেন লুকিয়ে আছে আরও একটা মুখ, আর যেখানে সত্যকে খুঁজে বের করাটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লেখকের এই গভীর পর্যবেক্ষণটা দিয়েই আমাদের আজকের যাত্রাটা শুরু করা যাক। একবার ভেবে দেখুন তো, আমরা সবাই কিন্তু রহস্য ভালোবাসি, তাই না? কিন্তু কজনই বা সেই রহস্যের একেবারে গভীরে যেতে পারি? ছদ্মবেশ উপন্যাসটি ঠিক এই ভাবনাটাকে কেন্দ্র করে আমাদের এক জটিল মনস্তাত্ত্বিক খেলার মধ্যে নিয়ে যায়। তো চলুন এবার গল্পের মূল স্রোতে প্রবেশ করা যাক। কাহিনীর শুরুটা হয় আপাত দৃষ্টিতে খুবই শান্ত, খুবই স্নিগ্ধ একটা পরিবেশে, কিন্তু কে জানতো এই আপাত শান্তির আড়ালেই অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ঝড়। গল্পের একেবারে কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন অধ্যাপক মতিউর রহমান। খুবই সাদামাটা একজন মানুষ, বাংলার একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি তার সারা জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন তার স্বপ্নের একটা বাড়ি। কিন্তু তিনি বিন্দু মাত্র আঁচ করতে পারেননি যে তার এই সাধারণ স্বপ্নটাই একদিন হয়ে উঠবে এক অসাধারণ রহস্যের কেন্দ্রবিন্দু। অধ্যাপক তার স্বপ্নের বাড়িটার একটা বিশেষ নাম রেখেছেন, অপেক্ষা। কিন্তু জানেন, এটা কেবল একটা নাম নয়, এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ ১৬ বছরের এক বুক কষ্ট আর যন্ত্রণা। তিনি অপেক্ষা করছেন তার হারিয়ে যাওয়া ছেলে বাছতের জন্য, যার মুখ তিনি দেখেননি গত ১৬টা বছর ধরে। আর ঠিক তখনই সেই শান্ত পরিবেশে নেমে আসে এক আকস্মিক বিপর্যয়। অপেক্ষা বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয় একটি পচা গলা লাশ। একবার ভাবুন, অধ্যাপকের স্বপ্নের নীড়, তার সাধের বাড়ি মুহূর্তের মধ্যে পরিণত হল এক ভয়ঙ্কর অপরাধস্থলে। আর ঠিক এখান থেকেই গল্পটা এক অভাবনীয় দিকে মন নেয়। একটা ব্যক্তিগত ট্র্যাজেডি, বুঝলেন? কিভাবে যে খুব দ্রুত এক বৃহত্তর আর নোংরা রাজনৈতিক খেলার অংশ হয়ে ওঠে, চলুন সেটাই এবার দেখা যাক। একটা সাধারণ খুনের ঘটনা মুহূর্তের মধ্যেই স্থানীয় রাজনীতির গুটি হিসাবে ব্যবহৃত হতে শুরু করে। ক্ষমতার এই খেলায় মঞ্চে প্রবেশ করে দুজন প্রতিদ্বন্দ্বী। একদিকে আছেন বর্তমান চেয়ারম্যান ছুনু মিয়া, যার জনপ্রিয়তা একেবারে তলানিতে ঠেকেছে, আর অন্যদিকে আছেন উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী গোলাম মাওলা, যিনি টাকার জোরে নিজের প্রভাব বাড়াচ্ছেন। আসন্ন নির্বাচনে এই হত্যাকাণ্ডটি দুজনের জন্যই হয়ে ওঠে রাজনৈতিক ফায়দা তোলার একটা মোক্ষম সুযোগ। রহস্যের জাল আরও ঘনীভূত হয় যখন চেয়ারম্যান ছুনু মিয়ারে এক আত্মীয় দেখানকে খুন অবস্থায় পাওয়া যায়। তাকে ধারালো সরু তার দিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে গলা কেটে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডটা ছুনু মিয়াকে, তার প্রতিদ্বন্দ্বী গোলাম মাওলাকে সবার সামনে দোষারোপ করার একটা সুবর্ণ সুযোগ এনে দেয়। এবার তদন্তের ভার আসে এমন একজনের হাতে, যিনি পর্দার আড়ালের সত্যটা ঠিকই দেখতে পান। গল্পে প্রবেশ করেন বিচক্ষণ সাব ইন্সপেক্টর রেজাউল হক, আর তার আগমনের সাথে সাথেই যেন মিথ্যা আর ছদ্মবেশে জাল ছিঁড়ে সত্যটা বেরিয়ে আসার পথ তৈরি হতে শুরু করে। এসআই রেজার অনুসন্ধানী চোখ শুরুতেই কয়েকটি অসঙ্গতি খুঁজে পায়। তিনি ভাবতে থাকেন, আচ্ছা, বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্নই তো নেই, তাহলে খুনি কিভাবে ভেতরে ঢুকল? অধ্যাপকের কথাগুলো কেমন যেন দুর্বল আর সাজানো মনে হচ্ছে। আর বাড়ির একটা জানালার গ্রিলই বা এমন নতুন আর অদ্ভুতভাবে লাগানো কেন? সবচেয়ে বড় খটকাটা লাগে অধ্যাপকের আচরণ দেখে। মনে হচ্ছে তিনি যেন কিছু একটা লুকাচ্ছেন, কিছু একটা এড়িয়ে যাচ্ছেন। এই একটি উক্তি হল এসআই রেজার তদন্তের মূল দর্শন। তিনি গতানুগতিক প্রমাণের পেছনে না ছুটে বরং অপরাধীর মতো করে ভাবতে শুরু করেন। তার একটাই লক্ষ্য, যা চোখে দেখা যাচ্ছে তার পেছনের আসল সত্যটা যে করেই হোক খুঁজে বের করা। তদন্তের এক পর্যায়ে অধ্যাপক মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন, বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন। কিন্তু তার চোখের জল কি সত্যি, নাকি পরিস্থিতিগত প্রমাণগুলোই আসল কথা বলছে? সন্দেহের জালটা কিন্তু ধীরে ধীরে তাকেই ঘিরে ধরছিল। এবার গল্পের সেই মাহেন্দ্রক্ষণে প্রবেশ করা যাক, যেখানে এসআই রেজা অবশেষে মামলার সব বিচ্ছিন্ন সূত্রগুলোকে এক সুতোয় গাঁথতে শুরু করেন, আর ঠিক এখান থেকে আসল রহস্যের পর্দা সরতে শুরু করে। তাহলে মূল প্রশ্নটি হল, যদি অধ্যাপক মতিউর রহমান নিজেই একজন ভুক্তভোগী হন, আর এই রাজনৈতিক দ্বন্দ্বটা যদি কেবলই মনোযোগ সরানোর একটা কৌশল হয়, তবে আসল অপরাধী কারা? এই প্রশ্নটিই কিন্তু গল্পের রহস্যকে একেবারে ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যায়।
এসআই রেজার তদন্তে এক অভাবনীয় মোড় আসে। তিনি বুঝতে পারেন এই পুরো ঘটনার মূল উদ্দেশ্য কোনো সাধারণ খুন নয়, বরং একটি সুপরিকল্পিত ব্যাংক ডাকাতি। অপরাধীরা সাধারণ গ্রামবাসীর ছদ্মবেশে অধ্যাপকের অপেক্ষা বাড়িটিকে তাদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছিল। আর বাথরুমের সেই প্রথম লাশ, সে আসলে তাদেরই দলের একজন ছিল, যাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে তার নিজের দলের লোকেরাই হত্যা করেছিল। আর এর মাধ্যমেই উন্মোচিত হয় আসল অপরাধীদের পরিচয়। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পেছনে ছিল আর কেউ নয়, বাড়ির কাজের মেয়ে দামিয়া, এবং এই পুরো পরিকল্পনার মূল হোতা স্বয়ং ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলাম। তারা দুজনেই ছদ্মবেশ ধরে অধ্যাপকের জীবনে প্রবেশ করেছিল শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য। গল্পের শেষ পর্যায়ে এসে আমরা কেবল অপরাধের রহস্যই ভেদ করি না, বরং এক গভীর মর্মস্পর্শী ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখি হই, যা এই পুরো উপন্যাসের মূল ভিত্তি। চলুন দেখি এই ছদ্মবেশের আড়ালের আসল সত্যটা কী ছিল। এখানে গল্পের সবচেয়ে বড় সত্যটি উন্মোচিত হয়। আসল ছদ্মবেশ অপরাধীদের ছিল না, ছিল স্বয়ং অধ্যাপক মতিউর রহমানের। এই অপরাধের গল্পটি ছিল তার জীবনের তার চেয়েও অনেক বেশি অন্ধকার এবং বেদনাদায়ক একটি পারিবারিক রহস্যকে ঢাকার একটা আবরণ মাত্র। এখানে উন্মোচিত হয় গল্পের সবচেয়ে মর্মান্তিক সত্যটা। বহু বছর আগে অধ্যাপকের নিজের ছেলে বাছুত তার নিজেরই বোনকে খুন করে দেশ থেকে পালিয়ে যায়। এই ভয়ঙ্কর মানসিক আঘাতে তার স্ত্রী শামীমা বেগম ভারসাম্য হারিয়ে ফেলেন। আর অধ্যাপক বছরের পর বছর ধরে তিনি এই ভয়ঙ্কর সত্যকে লোকচক্ষুর আড়ালে রাখতে তার স্ত্রীকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন। আর গল্পের চূড়ান্ত এবং সবচেয়ে আশ্চর্যজনক মোড়টি হল বাড়ির সেই কাজের মেয়ে দামিয়া, সে আসলে ছিল খুনি ছেলে বাজতরই পাঠানো একজন সহযোগী। বাজতো তাকে পাঠিয়েছিল তার বাবাকেও চিরতরে শেষ করে দেওয়ার জন্য। এভাবেই একটি অপরাধের গল্প আর একটি পারিবারিক ট্র্যাজেডির গল্প মিলেমিশে একাকার হয়ে যায়। আর এখানে ছদ্মবেশ নামটি সার্থক হয়ে ওঠে। এই গল্পে প্রায় প্রত্যেকটা চরিত্রই একটা মুখোশ পরে আছে। অপরাধীরা তাদের উদ্দেশ্য লুকাতে, রাজনীতিবিদরা তাদের লোভ ঢাকতে, আর সবচেয়ে করুণভাবে অধ্যাপক মতিউর রহমান তার ভেতরে তীব্র যন্ত্রণা আর এক ভয়ঙ্কর সত্যকে লুকাতে ছদ্মবেশ ধারণ করেছেন। তাহলে এই জটিল গল্প আমাদের কি ভাবায়? প্রথমত, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে মুখগুলো দেখি তার আড়ালেও হয়তো লুকিয়ে থাকে গভীর যন্ত্রণা বা অন্ধকার কোনো রহস্য। দ্বিতীয়ত, এটা শেখায় যে প্রতিটি সাধারণ ঘটনার পেছনেও থাকতে পারে এক জটিল ইতিহাস। আর সবচেয়ে বড় শিক্ষা হল সত্যকে লুকিয়ে রাখা বা অবহেলা করা শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর ট্র্যাজেডির জন্ম দেয়। উপন্যাসের এই শেষ লাইনটি এক কথায় অনবদ্য। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এই ছদ্মবেশী মানুষের পৃথিবীতে আমাদের এমন একটা মোহহীন, অকপট এবং আনন্দময় জগতের কতটা প্রয়োজন, যেখানে মানুষ তার আসল রূপ নিয়ে বাঁচতে পারে, কোনো মুখোশের আড়ালে নয়। এই আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আমাদের চারপাশের মানুষগুলো, এমনকি আমরা নিজেরাও, ঠিক কোন ছদ্মবেশটি পরে বেঁচে আছে একবার কি ভেবে দেখবেন?